আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক প্রশ্নোত্তর পর্বে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নীলুফার ইয়াসমিন, সহকারী শিক্ষক, গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 8টি প্রশ্ন থাকে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রশ্নগুলোর টাইপ হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। তবে আমি প্রশ্নের উত্তরগুলো যেভাবে তৈরি করেছি তাতে 2 মার্কস হিসেবে এত বিস্তারিত ব্যাখ্যা না দিলেও হবে। তো আমি তোমাদেরকে একটু বিশদভাবে বোঝানোর জন্য প্রশ্নটা একটু লং আকারে তৈরি করেছি। এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট উত্তরটা তুমি ধরে নিয়ে তারপর তুমি খাতায় প্রয়োগ করবে। তো মূল পর্বে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে কম্পিউটার আসক্ত ব্যক্তির লক্ষণ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কপিরাইট স্রষ্টার মৃত্যুর পরও বলবৎ থাকে, ব্যাখ্যা করো। ইতিহাসে কম্পিউটার ভাইরাসের 2টি উল্লেখযোগ্য অপব্যবহার উল্লেখ করো। মাল্টিমিডিয়া প্রজেক্টর কিসের আধুনিক রূপ এবং এর উজ্জ্বল কত হতে পারে। আর মাদারবোর্ডের চিপসেটের গুরুত্ব। এটা হলো লেন্স, কত লেন্স হতে পারে, মানে টাইপে একটু মিস্টেক হয়ে গেল। আর মেমোরি কিভাবে কাজ করে বুঝিয়ে লেখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। আচ্ছা, তো প্রথম প্রশ্নের উত্তর, কম্পিউটার আসক্ত ব্যক্তির লক্ষণ ব্যাখ্যা করো। কম্পিউটার আসক্ত ব্যক্তি এমন এক অবস্থা যেখানে কোনো ব্যক্তি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সময় ধরে কম্পিউটার ব্যবহার করে এবং এটি তার দৈনন্দিন জীবনযাত্রা, মানসিক স্বাস্থ্য ও সামাজিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর লক্ষণগুলো ব্যাখ্যা করা হলো। প্রথমত, অতিরিক্ত সময় ব্যয়। দিনে অনেক ঘন্টা কম্পিউটার ব্যবহার করা, খাওয়া দাওয়া, ঘুম বা অন্য প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে কম্পিউটারে ব্যস্ত থাকা। তাহলে অতিরিক্ত সময় ব্যয় করা, এটা হচ্ছে একটা কম্পিউটার আসক্ত ব্যক্তির লক্ষণ। সামাজিক বিচ্ছিন্নতা। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আগ্রহ কমে যাওয়া, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ না করা বা নিঃসঙ্গ হয়ে পড়া। 3. আচরণগত পরিবর্তন। কম্পিউটার ব্যবহার বন্ধ করলে উদ্বিগ্ন ও রাগান্বিত হয়ে যাওয়া, নিজের কম্পিউটার ব্যবহার গোপন রাখা বা সময় লুকানো। 4. স্বাস্থ্যগত সমস্যা। চোখে ব্যথা বা ঝাপসা দেখা, মাথা ব্যথা, ঘাড় ও পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, শারীরিক দুর্বলতা, এগুলো হচ্ছে কম্পিউটার ব্যক্তির আসক্ত ব্যক্তির লক্ষণ। আর হচ্ছে কাজ ও পড়াশোনায় অবহেলা, অফিস বা স্কুলের কাজ ফেলে রাখা, ফলাফল খারাপ হওয়া বা কর্মক্ষমতা কমে যাওয়া। 6. বাস্তব জীবন থেকে পালিয়ে থাকা। বাস্তব জীবনের সমস্যা এড়িয়ে ভার্চুয়াল জগতে ডুবে থাকা, কম্পিউটার গেম, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে মানসিক প্রশান্তি খোঁজা। তো এই হলো আমার সকল পয়েন্টগুলো। তোমরা এখান থেকে সংক্ষিপ্ত আকারে লিখবে। আর সবশেষে কথা, এটা কম্পিউটার অবশ্যই একটা প্রয়োজনীয় বা উপকারী প্রযুক্তি, তবে অতিরিক্ত ব্যবহার মানসিক, শারীরিক ও সামাজিক দিক থেকে ক্ষতিকর হতে পারে। তাই সচেতনভাবে, সীমিত ও পরিকল্পিতভাবে কম্পিউটার ব্যবহার করা উচিত। আমি যেহেতু তোমাদের একটা নির্দেশনামূলকভাবে একটা নোট তৈরি করেছি, সে কারণে একটু বিস্তারিতভাবে লিখেছি। তোমরা এখান থেকে আবার সংক্ষিপ্ত আকারে যেগুলো মূল ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো লিখে দেবে খাতায়। 2 নম্বর প্রশ্ন ছিল কপিরাইট স্রষ্টার মৃত্যুর পরও বলবৎ থাকে, ব্যাখ্যা করো। আর তোমরা প্রশ্নটাকে অবশ্যই ভালোভাবে পড়ে কোন প্রশ্ন ভালোভাবে পারো সেটা বুঝে নিয়ে তারপর সেই প্রশ্নের অ্যান্সার করবা। অনেকেই পরীক্ষার খাতায় এই প্রশ্নটা লিখেছো, বাট কারণটাই আমি সঠিক বলে ধরে নিতে পারিনি। আচ্ছা, কপিরাইট হলো কোনো সৃষ্টিশীল ব্যক্তির, যেমন লেখক, শিল্পী, সঙ্গীত শিল্পী, ডিজাইনার ইত্যাদি, এদের তৈরি কাজের উপর তার আইনি মালিকানা। এটি সেই সৃষ্টির ব্যবহার, প্রচার, বিক্রয় বা অনুলিপি করার অধিকার সুরক্ষা দেয়। কপিরাইট স্রষ্টার মৃত্যুর পরও বলবৎ থাকে কেন? স্রষ্টার মৃত্যুর পরও তার সৃষ্টিকর্মের কপিরাইট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলবৎ থাকে, যাতে তার উত্তরাধিকারীরা, যেমন স্ত্রী, সন্তান বা আইন অধিকার উত্তরাধিকারী, সেই কপিরাইট থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে। সৃষ্টিকর্মের অপব্যবহার রোধ করা যায়, যেমন অনুমতি ছাড়া ব্যবহার বা বিকৃতি। স্রষ্টার মর্যাদা ও পরিচিতি বজায় থাকা। তার মানে হচ্ছে এটা বলবৎ থাকার কারণটা হচ্ছে যে যদি এই গুণী কোনো শিল্পী মারাও যায়, তাহলে উত্তরাধিকার সূত্রে যেন তার স্ত্রী, সন্তান বা আইনত যদি কাউকে উত্তরাধিকার বানিয়ে যায়, সেক্ষেত্রে যেন তারা এটা থেকে আর্থিকভাবে সহযোগিতা পায়, সে কারণে এটা বলবৎ থাকে।
সাধারণভাবে কপিরাইটের মেয়াদ অধিকাংশ দেশে, যেমন বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য ইত্যাদি, কপিরাইটের মেয়াদ হলো স্রষ্টার মৃত্যুর পর আরও 60 বছর পর্যন্ত বলবৎ থাকবে। একজন কবি 2000 সালে মারা যান, তাহলে তার লেখা কবিতার কপিরাইট থাকবে 2000 যোগ 60 বছর, তার মানে 2060 সাল পর্যন্ত থাকবে। এরপর সেই কবিতাটি পাবলিক ডোমেইন চলে যাবে, যখন যে কেউ তা ব্যবহার করতে পারবে অনুমতি ছাড়াই। নিশ্চয়ই তোমরা এবার ভালোভাবে বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন ছিল, ইতিহাসে কম্পিউটার ভাইরাসের দুটি উল্লেখযোগ্য অপব্যবহার উল্লেখ করো। তো কম্পিউটার ভাইরাস প্রযুক্তির ইতিহাসে বিভিন্ন সময় মারাত্মক অপব্যবহারের মাধ্যমে বিপুল ক্ষতি করছে, যেমন নিচে দুটি উল্লেখযোগ্য উদাহরণ দেওয়া হলো। আই লাভ ইউ ভাইরাস 2000, এটি এক ধরনের ইমেইল ভিত্তিক ওয়ার্ম ভাইরাস ছিল। ব্যবহারকারীরা একটা মেইল পেত যেখানে বিষয় ছিল আই লাভ ইউ এবং একটি সংযুক্ত ফাইল অ্যাটাচমেন্ট ছিল। আর সংযুক্তি করলেই ভাইরাস ছড়িয়ে পড়ে এবং অটোমেটিকভাবে ইমেইলের মাধ্যমে নিজের কপি পাঠিয়ে দিত। আর ক্ষতি হচ্ছে, প্রায় 50 মিলিয়নের বেশি কম্পিউটার আক্রান্ত হয়, বিশ্বজুড়ে প্রায় $10 বিলিয়ন আর্থিক ক্ষতি হয়েছিল। স্টাক্সনেট ভাইরাস 2010, এটি ছিল একটা সরকার সমর্থিত সাইবার অস্ত্র যা মূলত ইরানের পারমাণবিক প্রকল্পে ব্যবহার করা হয়। আর ভাইরাসটি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, যেমন সংক্ষেপে বলা হয় ICS ও SCADA সিস্টেমে আক্রমণ করে। আর ক্ষতি ছিল এটা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেশিনের কার্যক্রম ব্যাহত করে। প্রযুক্তির মাধ্যমে পারমাণবিক উন্নয়ন কয়েক বছর পিছিয়ে যায়। উপসংহার, এই উদাহরণগুলো প্রমাণ করে যে কম্পিউটার ভাইরাস শুধু ব্যক্তিগত নয়, বরং বৈশ্বিক পর্যায়েও ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। তো এই ছিল কম্পিউটার ভাইরাসের দুটি উল্লেখযোগ্য অপব্যবহার। মাল্টিমিডিয়া প্রজেক্টর কিসের আধুনিক রূপ এবং এর উজ্জ্বল কত লেন্স হতে পারে? মাল্টিমিডিয়া প্রজেক্টর কিসের আধুনিক রূপ? আচ্ছা, মাল্টিমিডিয়া প্রজেক্টর হলো স্লাইড প্রজেক্টর ও ওভারহেড প্রজেক্টরের আধুনিক রূপ। এটি অডিও, ভিডিও, ছবি ও টেক্সট সহ নানা ধরনের ডিজিটাল উপস্থাপনাকে বড় পর্দায় প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এর উজ্জ্বলতা বা ব্রাইটনেস সাধারণত 2000 থেকে 5000 লুমেন্স হয়ে থাকে। ছোট কক্ষে ব্যবহারের জন্য 2500 থেকে 3500 লুমেন্স যথেষ্ট। আচ্ছা, লুমেন্স। আর বড় হলো বা উন্মুক্ত স্থান ব্যবহারের জন্য 4000 লুমেন্স দরকার হয়। সংক্ষেপে আধুনিক রূপ স্লাইড ও ওভারহেড প্রজেক্টর, উজ্জ্বলতা এত। তাহলে সংক্ষিপ্ত রূপ এটা এই 2000 থেকে 5000, এটুকু মনে রাখবে। আচ্ছা, প্রয়োজন অনুসারে পরিবর্তন হতে পারে। মাদারবোর্ডের চিপসেটের গুরুত্ব ব্যাখ্যা করো। চিপসেট হলো মাদারবোর্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ যা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার উপাদানের মধ্যে যোগাযোগ ও নিয়ন্ত্রণ পরিচালনা করে। এটি মূলত প্রসেসর, মেমোরি, স্টোরেজ ডিভাইস, গ্রাফিক্স কার্ড ইত্যাদির সঙ্গে মাদারবোর্ডের সমন্বয় সাধন করে। চিপসেটের গুরুত্ব, হার্ডওয়্যার সামঞ্জস্যতা নিশ্চিত করে। চিপসেট সাধারণ করে কোনো ধরনের CPU, RAM, CPU এবং স্টোরেজ ডিভাইস মাদারবোর্ডে ব্যবহার করা যাবে। ডেটা ট্রান্সফার নিয়ন্ত্রণ করে। মাদারবোর্ডে থাকা সব ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান দ্রুত ও নির্বিচারে করতে সহায়তা করে। সিস্টেমের কার্যক্ষমতা নির্ধারণ করে। উন্নত চিপসেটের ব্যবহারে কম্পিউটারের গতি, পারফরমেন্স ও মাল্টিটাস্কিং ক্ষমতা বৃদ্ধি পায়। এক্সপেনশন স্লট ও পোর্ট নিয়ন্ত্রণ করে। USB, SATA, PCIe ইত্যাদি পোর্ট ও স্লটের কার্যকারিতা নির্ভর করে চিপসেটের উপর। বিদ্যুৎ ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রদান করে। তাহলে কিভাবে নিরাপত্তা প্রদান করে? চিপসেট ডিভাইসগুলোর বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করে এবং সিস্টেমকে ওভারলোড বা ওভারহিটিং থেকে রক্ষা করে। উপসংহার, চিপসেট হলো মাদারবোর্ডের মস্তিষ্কের মতো, যা পুরো কম্পিউটারের কার্যকারিতা ও ক্ষমতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার পরবর্তী প্রশ্ন, মেমোরি কিভাবে কাজ করে বুঝিয়ে লেখো। কম্পিউটারের মেমোরি হলো একটা গুরুত্বপূর্ণ অংশ যা তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কাজ করে। মেমোরি কম্পিউটারের প্রসেসরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাতে ডেটা দ্রুত এবং ব্যবহার করা যায়। মেমোরি কিভাবে কাজ করে? তথ্য সংগ্রহণ, যখন আমরা কোনো প্রোগ্রাম চালু করি বা ডেটা ইনপুট দেই তখন সেই তথ্য RAM এর পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এ সাময়িকভাবে সংরক্ষিত হয়। RAM হলো কম্পিউটারের অস্থায়ী মেমোরি।
আর প্রসেসিং এর জন্য তথ্য পাঠানো। র্যাম এ থাকা সিপিইউ এর পুনরুপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসরে পাঠানো হয়, যেখানে সেই তথ্য বিশ্লেষণ ও গণনা করা হয়। ফলাফল সংরক্ষণ। সিপিইউ প্রক্রিয়াকৃত তথ্য আবার র্যাম এ পাঠায়, যেখান থেকে ব্যবহারকারী দেখতে বা অন্য কোথাও সংরক্ষণ করতে পারে। স্থায়ীভাবে সংরক্ষণ। যখন কোনো তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করতে হয় তখন তা হার্ড ডিস্ক বা এসএসডি স্টোরেজ ডিভাইস এ পাঠানো হয়। র্যাম এর বিপরীতে এগুলো স্থায়ী মেমরি বা বিদ্যুৎ বন্ধ হলেও তথ্য রেখে দেয়। তথ্য পুনরুদ্ধার। প্রয়োজন হলে প্রসেসর পুনরায় সেই তথ্য স্টোরেজ থেকে পড়ে র্যামে আনে এবং আবার প্রসেসিং করে। মেমরি কাজের একটা সাধারণ উদাহরণ। আমরা যদি একটা গেম খেলি, গেমটি হার্ড ডিস্কে সংরক্ষিত থাকে। খেলার সময় তথ্য র্যামে লোড হয়, র্যাম থেকে সিপিইউ গেমের নির্দেশনা নেয়, তারপর ফলাফল র্যামে আসে এবং আমরা মনিটরে দেখতে পাই। উপসংহার। মেমরি হলো কম্পিউটারের অস্থায়ী ও স্থায়ী তথ্য ব্যবস্থাপনার কেন্দ্র। এটি দ্রুত তথ্য পাঠানো, গ্রহণ ও সংরক্ষণের মাধ্যমে কম্পিউটারের কার্যক্ষমতা নিশ্চিত করে। র্যাম ও স্টোরেজ মিলে মেমরি সিস্টেম একটা কম্পিউটারের মস্তিষ্ক ও স্মৃতি শক্তির মতো কাজ করে। তো এই ছিল মেমরির কাজ। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদের প্রভাব ফেলে জীবনে। এই প্রশ্নটা মিনিমাম সবাই লিখেছে এবং এ ধরনের প্রশ্ন তো লেখাটাও একদম সহজ, আর মোটামুটি ধরেও নিয়েছি সবারটা সঠিক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। এটি কাজের গতি বাড়িয়েছে, যোগাযোগ সহজ করেছে এবং জীবনযাত্রাকে আরও আধুনিক ও স্মার্ট করে তুলেছে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আইসিটি এর ব্যবহার, যেমন শিক্ষা খাতে অনলাইন ক্লাস, ই-লার্নিং, ডিজিটাল কন্টেন্ট ও ভার্চুয়াল লাইব্রেরির মাধ্যমে শিক্ষা সহজ ও সবার নাগালে এসেছে। 2. যোগাযোগ। মোবাইল ফোন, ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুত যোগাযোগ পাঠানো সম্ভব হয়েছে। 3. ব্যবসা ও অর্থনীতিতে অনলাইন লেনদেন, মোবাইল ব্যাংকিং ও ই-কমার্স ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। ফ্রিল্যান্সিং ও আইটি ব্যবসা থেকে বৈদেশিক আয় বেড়েছে। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে টেলিমেডিসিন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, ডিজিটাল স্বাস্থ্য রেকর্ডের মাধ্যমে সেবা দ্রুত ও সহজ হয়েছে। প্রশাসনের ই-গভর্নেন্সের মাধ্যমে সরকারি সেবা যেমন জন্ম নিবন্ধন, পাসপোর্ট আবেদন, ট্যাক্স প্রদান ইত্যাদি অনলাইনে করা যাচ্ছে। বিনোদনে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, অনলাইন গেম ও ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে বিনোদন অনেক সহজ ও বৈচিত্র্যময় হয়েছে। উপসংহার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে দ্রুত, স্মার্ট ও কার্যকর করে তুলেছে। এটি শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, প্রশাসন সহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের গতি বাড়িয়েছে। তবে এর সচেতন ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষ প্রশ্ন, ইন্ডাস্ট্রিয়াল রোবট কিভাবে কাজের ক্ষেত্রে মানুষকে সহায়তা প্রদান করে? তো এর উত্তর হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রোবট হলো এমন স্বয়ংক্রিয় মেশিন যা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন নির্দিষ্ট কাজ দ্রুত, নির্ভুল ও ধারাবাহিকভাবে করতে সক্ষম। এসব রোবট মানুষকে সরাসরি সহায়তা করে অথবা কিছু ক্ষেত্রে মানুষকে প্রতিস্থাপন করে কাজের গতি ও মান উন্নত করে। ইন্ডাস্ট্রিয়াল রোবটের সহায়তার কিছু উপায়। দ্রুত ও নির্ভুল উৎপাদন। রোবট নির্দিষ্ট কাজ যেমন অ্যাসেম্বলিং, ওয়েল্ডিং, পেইন্টিং বারবার একইভাবে নির্ভুল ও দ্রুত গতিতে করতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে মানুষকে রক্ষা। আগুন, গ্যাস, উচ্চ তাপ ও রাসায়নিক পরিবেশে রোবট কাজ করতে পারে, যেখানে মানুষ গেলে স্বাস্থ্য ঝুঁকি থাকে। শ্রম ব্যয় হ্রাস। একাধিক শ্রমিকের পরিবর্তে একটা রোবট দীর্ঘ সময় কাজ করতে পারে, ফলে উৎপাদন খরচ কমে যায়। গুণগত মান বজায় রাখা। রোবট নির্বিচারে একই মানের পণ্য তৈরি করতে পারে, এতে প্রোডাক্ট কোয়ালিটি বজায় থাকে। আর দ্রুত ও নিরাপদ মালামাল পরিবহন। রোবোটিক আর্ম বা এজিভি, অটোমেটেড গাইডেড ভেসেল দিয়ে মালামাল ও দ্রুত ও নিরাপদভাবে স্থানান্তর করা যায়। মানুষ ও রোবটের যৌথ কাজ, কোলাবোরেটিভ ওয়ার্ক। কিছু রোবট এমনভাবে প্রোগ্রাম করা হয় যে তারা মানুষের সঙ্গে নিরাপদে একত্রে কাজ করতে পারে। রোবটের কাজটাই তো একটা প্রোগ্রামিংয়ের কাজ। তো সবশেষে বলা যায়, ইন্ডাস্ট্রিয়াল রোবট মানুষের পরিশ্রম কমিয়ে দক্ষতা, গতি ও নিরাপত্তা বাড়ায়। এটি আধুনিক শিল্প প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা বৃদ্ধির
একটা গুরুত্বপূর্ণ মাধ্যম যা ভবিষ্যতের শিল্প জগতে অপরিহার্য হয়ে উঠেছে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত প্রশ্নের সর্বশেষ প্রশ্ন। তোমরা মোটামুটি ধারণা নিতে সক্ষম হয়েছো, ভালোভাবে বুঝে শুনে তারপর উত্তর করবে। আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি তোমাদের বোঝানোর লক্ষ্যে। আমি আশা করি তোমরা এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে তোমাদের মান বন্টন হিসাবে করে তারপর তুমি খাতায় উত্তর লিখবে। তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনায়। আল্লাহ হাফেজ।